ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। আমরা একটু আলোচনা শুরু করতে চাই ফয়েজ আহমেদকে দিয়ে। ফয়েজ আহমেদ, রাখাইনে কি মানবিক বিপর্যয় চলছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গে এই প্রশ্নটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে জাতিসংঘ একটি প্রতিবেদনে বলেছে যে রাখাইনে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে জান্তা সরকার এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত দীর্ঘদিন থেকে চলছে। রাখাইনের 1/3 ইতিমধ্যে আরাকান আর্মির দখলে। সেখানে একটা মানবিক বিপর্যয়ের মুখে জাতিসংঘ ধারণা করছে যে সেখানে দুর্ভিক্ষ হতে পারে। তো সেখানে আমাদের কনসার্নের জায়গাটা, বাংলাদেশের কনসার্নের জায়গাটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে 12 লাখের বেশি, প্রায় 14 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে নির্যাতনের শিকার হয়ে। সেখানে রাখাইনে শুধুমাত্র যে রোহিঙ্গারাই বসবাস করে তা নয়, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও আছেন। এবার যদি নতুন করে তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় ক্ষুধা, দুর্ভিক্ষ, সেক্ষেত্রেও কিন্তু এদিকে প্রবেশ করার একটা ঝুঁকি থাকেই। সেক্ষেত্রে ওই আশঙ্কার জায়গা থেকে ইতিমধ্যে জাতিসংঘের দিক থেকে বাংলাদেশের কাছে প্রস্তাব হচ্ছে যে জাতিসংঘ তাদের ব্যবস্থাপনায় রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে চায়। সে জায়গায় নৈতিকভাবে বাংলাদেশ এই জায়গায় সম্মত যে যদি তারা তাদের ব্যবস্থাপনায় সব কিছু করে, বাংলাদেশ শুধু লজিস্টিক সাপোর্টের জায়গাটা দিবে, সে জায়গায় এই মানবিক যে সহায়তা চ্যানেল সেই জায়গায় বাংলাদেশ সহায়তা করতে পারে। কিন্তু আপনি দেখুন, আনফর্চুনেটলি আলোচনাটা যে মানবিক করিডোর নিয়ে হচ্ছে, সেই করিডোর বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইনফ্যাক্ট করিডোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবও আসেনি। আপনি যদি আরেকটু ভিতরে যান দেখবেন যে জাতিসংঘের দিক থেকে ইতিমধ্যে এই বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশ এবং মিয়ানমার যদি এই বিষয়ে দুই দেশই যদি সম্মত হয় তবেই কেবল তারা সেখানে এই মানবিক সহায়তার কার্যক্রমটা চালাবে বা তারা এই উদ্যোগটা গ্রহণ করবে। সুতরাং আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এক ধরনের উদ্বেগ প্রকাশ করছে তাদের বক্তব্য বিবৃতিতে দেখা যাচ্ছে। এটা খুব ইতিবাচক দিক। যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বা কোনোভাবে বিপদগ্রস্ত হতে পারে এরকম ন্যূনতম সম্ভাবনা বা আভাস বা গুজবও শোনা যায়, সেক্ষেত্রে একটি দায়িত্বশীল এত বড় রাজনৈতিক দল এই দেশের সার্বভৌমত্বের জন্য আওয়াজ তুলবেন, বলিষ্ঠ হবেন, এটা খুব স্বাভাবিক, এটা হওয়াই উচিত। কিন্তু আশ্বস্ত হওয়ার জায়গা হচ্ছে সরকার এখন পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে বা এমন কোনো আলোচনায় সংযুক্ত হয়নি যে আলোচনাটার জন্য আমাদের এখনই কোনো বড় উদ্যোগের ব্যাপার রয়েছে। যদি কোনো বড় উদ্যোগের ব্যাপার হয় সেখানে অবশ্যই স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সব কিছু হবে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। তবে একই সঙ্গে সরকারের কাছে এই বাংলাদেশ যেহেতু মানবিক সহায়তার ক্ষেত্রে আসলে দৃষ্টান্ত, আপনি সাম্প্রতিক সময় যদি দেখেন যে সম্প্রতি যে মিয়ানমারে ভূমিকম্প হলো সে সময় কিন্তু বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে মিয়ানমারে। সুতরাং যদি আপনি একটা পসিবল এখানে ফেমিনের বিষয়ে সহায়তা পাঠানো আর মানবিক করিডোর, বলুন, সহায়তা পাঠানো আর মানবিক করিডোর, আমরা এত বছর পর্যন্ত তো মানবিকই ছিলাম, রোহিঙ্গাদের প্রতি ছিলাম না? আমরা এখনো পর্যন্ত আমাদের অন্তর্বর্তী সরকারও খুব উদার এবং ডক্টর ইউনূস কিন্তু খুব সুন্দরভাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা আগামী রোজার ঈদ আপনারা আপনাদের পরিবারের সাথে করবেন। জি, তো আপনি একটা প্রিসেট মাইন্ড থেকে কথাটা বলছেন। আমি সম্ভবত আপনাকে এতক্ষণ যতটুকু কথা বলেছি আমি আপনাকে পরিষ্কার করার এবং একই সঙ্গে আপনার দর্শকদেরকেও পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের যদি কোনো ধরনের আলোচনা হয় সেটাতে উদ্বেগের জায়গাটা আমাদের থাকা উচিত, সেটাতে যেমন কোনো অসুবিধা নেই। তেমনি এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন কোনো অগ্রগতি হয়নি এসব বিষয় নিয়ে যেটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাওয়ার মতো বিষয় আছে। অতএব আপনি মানবিক জায়গা কি, এখানে শুধু মানবিকভাবে আপনাকে দেখলে হবে না, আপনাকে দেখতে হবে সেখানে যদি এই বিপর্যয় ঘটে সেইটার প্রেশারও আরেকবার নতুন করে আমাদের উপরে পড়তে পারে। যেহেতু আমরা সীমান্তের সবচেয়ে কাছে, আমাদের এখানে আরও মানুষ যদি ঢুকতে থাকে তাদের ক্ষুধায় দুর্ভিক্ষের মুখে পড়ে, তো সেটা আমরা সামাল দেব কী করে? অতএব জাতিসংঘ যদি আমাদের কথাটা পরিষ্কার বুঝুন, জাতিসংঘ যদি তাদের ব্যবস্থাপনায়, এখানে বারবার একটা বিষয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত রয়েছে, আমরা তাকে এখানে আমরা তো আমার সীমান্ত আমি উন্মুক্ত করে দেব না। জাতিসংঘকে যদি শুধুমাত্র আমার লজিস্টিক সাপোর্টটুকু চায় যে তার যেই সহায়তা সে ওখানে পৌঁছাতে চায় সেটা পার করে দেওয়া, সেই পার করে দিলে সে যদি তার ব্যবস্থাপনায় সেখানে
কিভাবে ডিস্ট্রিবিউট করবে, এটা জাতিসংঘের ইস্যু এখন পর্যন্ত। সুতরাং এই আলোচনার অগ্রগতি আসলে এতদূর পৌঁছায়নি, যেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় আছে। এবং সরকারের দিক থেকে আপনি যদি দেখেন যে বিষয়টা যখন প্রাথমিক প্রস্তাবেই এসেছে, সরকার শুরু থেকে কিন্তু এটা ডিসক্লোজ করেছে, গোপনভাবে কিছু মানে লুকিয়ে রাখার ব্যাপার ঘটেনি। সেজন্যই কিন্তু আমাদের দেখেন এখন পাবলিক ডোমেইনে এটা নিয়ে আলোচনা হওয়ার সুযোগ হচ্ছে, মানুষের প্রতিক্রিয়া যেমন দেখছে, মানুষ যেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই নিয়ে যখন যারাই, আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি না শুধু, নির্বাচিত অনির্বাচিতের ব্যাপারেও যাচ্ছি না আমি শুধু, যেই সরকারই যে প্রক্রিয়াতেই থাকুক না কেন, প্রত্যেকের এই পিপলের যে পালস সেটা বুঝতে পারার একটা সুযোগ হচ্ছে আপনার মধ্যে, সরকারের মধ্যে কি প্রস্তাব আছে সেটা পাবলিক ডোমেনে ছেড়ে দেওয়া। পাবলিক ডোমেনে যাচ্ছে, পাবলিক রিয়াকশন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখছি না শুধু, ইউএনও দেখছে। আপনাকে মাথায় রাখতে হবে, আমরা তো ইউএন এর পার্টনার, ইউএনের কাছ থেকে আমরা বিশাল সহযোগিতা চাই এই রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার ক্ষেত্রে। সুতরাং আমি ইউএনকে সরাসরি না করাচ্ছে, আমার এখানে পাবলিক রিয়াকশন কি সেটাও গ্লোবাল কমিউনিটি দেখার যে একটা সুযোগ হচ্ছে। সেক্ষেত্রে সরকারের কতটুকু সক্ষমতা, সরকারের কতটুকু দক্ষতা বা সরকারের কতটুকু ক্যাপাসিটি, এই বিষয়গুলি নিয়ে আরও পরিষ্কার আলোচনার ক্ষেত্রে এই আলোচনাগুলি আমাদেরকে সহযোগিতা করবে বলে আমি মনে করি। ধন্যবাদ ফয়েজ আহমেদ। কাজী রওনক হাসান, যেমনটি ফয়েজ আহমেদ বলছিলেন, আপনার কাছেও সেম প্রশ্ন। এই যে মানবিক করিডোর, মানবিক দিক যদি বিবেচনা করে লজিস্টিক সাপোর্টের জন্য যদি আমরা করে দেই, এতে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কী পড়তে পারে? প্রথমেই বলবো যে মানবিক করিডোর মানবিকভাবে আমাদের চিন্তা করতে হবে, কিন্তু ইউ আর ভেরি রাইট যে এর পেছনে অনেক সময় কিছু সংশয় এসে যায়। যেমন যদি আমরা বর্তমান যে রোহিঙ্গা পরিস্থিতি, এই পরিস্থিতিটার শুরুটা একটু খালি দেখি, যে আমরা উদারভাবে সব কিছু খুলে দিলাম। হ্যাঁ, তার পেছনে একটা পলিটিক্যাল টার্গেট ছিল। আমরা মানে আমি কোনো দল বা কাউকে খাটো করতে চাচ্ছি না, তাদের অন্য কোনো রকম উদ্দেশ্য ছিল। তারা হয়তোবা ভেবেছিল যে এদিকে ঢুকতে দিলে পরে নোবেল প্রাইজটা চলে আসবে, এই উদ্দেশ্যে, মানে মানবিকতার কারণে নোবেল প্রাইজটা চলে আসবে, এটা কিন্তু একটা ব্যাপার ছিল যে কারণে এইটা হয়েছে। আচ্ছা, এখন যে কথাটা ফয়েজ বললেন, আমি তার সাথে একমত যে ইটস টু আর্লি, এখনও ওইভাবে কিছু বলা হয় নাই, কিন্তু আমাদের সবসময় ব্যাক অফ আওয়ার মাইন্ড এটা থাকতে হবে যে আজকে মানবিক করিডর, কালকে যেন এই দাবিটা না আসে যে চিটাগংয়ের বা কক্সবাজারের বহু অঞ্চলই তো আমাদের রাখাইনভুক্ত ছিল 100 বছর আগে, 50 বছর আগে, 80 বছর আগে। সুতরাং ওদেরকে সহই আমাদেরকে ট্রিট করা হোক। তো এরকম যদি কিছু এসে যায়, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানে করিডোর যেন আবার এটা ওপেন স্টেডিয়াম না হয়ে যায়, করিডোরটা যেন করিডোরই থাকে। এবং যেটা বারবারই ফয়েজ রিপিট করার চেষ্টা করলেন, যে এটা মূলত আমাদের দায়িত্বটা হবে লজিস্টিক সাপোর্ট। লজিস্টিক সাপোর্টের ভিতরে যদি আবার ওরকমভাবে খুলে দেওয়া হয়, মানে মানবিক হওয়া ভালো, কিন্তু অতি মানবিক হলে তখন সেটা সমস্যা সৃষ্টি করে। তা আমরা যেন অতি মানবিকতায় না চলে যাই, আমরা মানবিকই যেন থাকি, সেটা সবার জন্যই ভালো হবে। এবং আমি যেটা মানে স্পষ্টভাবে বলতে চাই যে কখনোই কিন্তু অদূরদর্শী চিন্তা করা উচিত না। আমি বলছি না যে ওরা একটা মানে সমস্যার সৃষ্টি করবে, বাট আমাদের নিজেদের একটা মানে সেফগার্ড অথবা নিজেদের একটা প্রস্তুতি থাকতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমরা যেন সেটাকে মোকাবেলা করতে পারি। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কারণ আমি কিন্তু 91 থেকে কিন্তু আমি রোহিঙ্গা কাভার করেছি, এবং আমি কিন্তু রোহিঙ্গা রাজাকার হিসাবে মংডুতে গেছি, মানে গোপনে, মানে ভিন্ন পরিচয়ে। সেখানে দেখেছি আমি একটানা প্রায় 20 দিন ছিলাম ওখানে, সব কিছু দেখে এসেছি। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে যে রোহিঙ্গা করে আমরা যেন আমাদের নিজেদেরকে বিপদে না ফেলি। রোহিঙ্গার প্রতি মানবিকতা থাকবে, তারা সব কিছু। আরেকটা ব্যাপার হলো কি, দেখেন আমি কিন্তু এর পরবর্তীতে যেটা দেখেছি, আমেরিকায় যে দেখেছি যে রোহিঙ্গারা ওখানে চাকরি করছে এবং যথেষ্ট ভালো আছে। বিভিন্ন দেশেও কিন্তু তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চলে গেছে, ভালো আছে। এখন এই যে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিল কী করে? ওরা গেছে, আমি খুশি। আমার কথা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা চলে গেছে, তারপরে যদি কোনো দিন বলে যে কক্সবাজার চিটাগং তো আমাদেরই, তখন কিন্তু অবাক হবার কিছু থাকবে না। কক্সবাজার চিটাগং তো আমাদেরই। ফয়েজ আহমেদ,
না, সেটা তো আপনি ভাই যেটা বললো এটা তো ট্রু যে আমাদের এখানে একটা ভয়াবহ আনহোলি নেক্সাস দীর্ঘদিন ফাংশন করেছে। রোহিঙ্গাকে শুধু আমরা ভাই তো মেনশন করলেন যে শেখ হাসিনার একটা নোবেল প্রাপ্তির চরম প্রত্যাশা থেকে আমরা আমাদের দ্বার উন্মুক্ত করে দিয়েছি, যেমন তেমন আরেকটা হচ্ছে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় লোকাল গভর্নমেন্ট বডির যে যারা রিপ্রেজেন্টেটিভস, তাদের জন্য রোহিঙ্গার একটা ব্যবসায়ের অন্যতম উৎস হিসেবে দাঁড়িয়েছে। আমরা দেখেছি তারা এনআইডি কার্ড পেয়েছে, তারা পাসপোর্ট পেয়েছে, এখানকার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে অনেক কিছুই পেয়েছে। সুতরাং এই যে আপনার মানে টোটাল গেমটা ছিল কি, টোটাল গেমটাই ছিল তাদেরকে পুঁজি হিসেবে ব্যবহার করা বেসিক্যালি। তারা এখানে কি হয়েছে, এখানে আপনি ওখানে যেই নেক্সাস গড়ে উঠেছে সেখানে যে এখানে প্রবেশ করছে কি করে, আপনি যদি খেয়াল করেন, আপনি সাম্প্রতিক সময়ে একটা প্রতিবেদন দেখেছেন যে আবারও প্রায় 1,13,000 বা 30,000-এর মতো এই পরিমাণ রোহিঙ্গা ঢুকেছে। অনেকের কাছে অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে এটা বুঝি এই সময় ঢুকেছে, না, এটা গত 2023 সালের নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 2023 সালের জুন মাসের মধ্যেই 70,000 রোহিঙ্গা ঢুকে পড়েছিল সেখানে। হ্যাঁ, একটা রিজন হচ্ছে ওখানে যখন একটা যুদ্ধাবস্থা আছে, সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি, এবং আপনাকে এখানে একটা জিনিস মানে ভাই তো রোহিঙ্গা নিজে কাভার করেছেন, এখানে মন্ডুতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। আমি মন্ডুতে যাইনি, আমি ক্যাম্পে একাধিকবার আমের সাংবাদিকতার সময় গিয়েছি, কাভার করেছি। আপনি দেখুন শেষ সময় পর্যন্ত যে রোহিঙ্গারা ওখানে থেকে গেছে, এরা কিন্তু ওখানে ম্যানেজ করে থেকেছে। তার মানে কি, রোহিঙ্গাদের মধ্যে যেই প্রভাবশালী অংশ, যারা অর্থবিত্ত বেশ ভালো অবস্থা, তারা ওখানকার ম্যানেজ করে থাকার সক্ষম হয়েছে। তারাও যখন চলে আসে তখন তারা কিন্তু বিপুল অঙ্কের টাকা ব্যয় করে, আমরা দেখেছি এগুলি গণমাধ্যমে প্রকাশিত, বিপুল অঙ্কের টাকা কাদেরকে দিয়েছে এই টাকা? এই যে আমাদের এখানে কোনো ক্ষেত্রেই কোনো ধরনের নেক্সাস গড়ে ওঠে না পলিটিশিয়ানদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া। সুতরাং আমরা একটা ভয়ঙ্কর আনহোলি নেক্সাসের মধ্যে গিয়েছি। আমরা এখানে আমাদের সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। আমরা যদি সেই বিবেচনা থেকে বলি, আমরা গত 17 সাল থেকে, তাই তো, আমরা 17 সাল থেকে এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি করেছি কিছু প্রাপ্তির আশায়, সেখানে আমাদের যেই সার্বভৌমত্ব, সেটাকে তো আমরা কম্প্রোমাইজ করে আসতেছি অনেকদিন থেকে, তাই না? সুতরাং আমি এখনো বলছি যে এখন এই যে মানবিক চ্যানেলের কথায় আলোচনা হচ্ছে, সেই জায়গায় আমাদের যে কনসার্ন আমরা নাগরিকদের মধ্যে আছে, পলিটিক্যাল পার্টিগুলো, আমি পার্সোনালি আমি ওয়েলকাম করি এটাকে। অবশ্যই আপনি যদি ন্যূনতম আমার মানে আপনি একটা জিনিসের প্রতিক্রিয়া কখন দেখাবেন সেটার কিছু মাত্রা আছে, কিন্তু সেটা যদি হয় আমার সার্বভৌমত্বের ইস্যু, ইনস্ট্যান্ট যা শুনবেন তাতে প্রতিক্রিয়া দেখাতে হবে, এটা আমার দেশপ্রেম। সুতরাং এখানে কোনো অসুবিধা। আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে নেব। সেটা হচ্ছে, আপনি যখন মানে সাংবাদিকতা করেছেন, এখন তো আপনি সিনিয়র এপিএস, সাংবাদিকতার সেই গ্রাউন্ড থেকে আপনার কাছে একটা প্রশ্ন, আমরা তিনজনেই এই প্রফেশনের, যে এই যে কনফ্লিক্টটা মিয়ানমার আরাকান, এই কনফ্লিক্টটা বাংলাদেশকে একটা স্যান্ডউইচ সিচুয়েশনের মধ্যে ফেলা হচ্ছে না? এবং এই যে ইউএনের কথা যদি বলি, ইউএন কেন মিয়ানমারকে আমরা চাপ দিচ্ছি না, বা কেন চায়নাকে বলছি না যে আপনি মিয়ানমারের সাথে আপনার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক, আপনি এই জায়গাটা কেন রিজলভ করছেন না? আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন এবং প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। ফিরছি আলোচনায়। ফয়েজ আহমেদ, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখে গেছিলাম বাংলাদেশের এই স্যান্ডউইচ সিচুয়েশন। জি, আপনি যেটাকে স্যান্ডউইচ সিচুয়েশন বলছেন, এটা আসলে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষই, এটা যদি আপনি স্যান্ডউইচ বলেন, আমি সেটাকে অ্যাডমিটও করি, এড়ানোর কোনো সুযোগ নেই। আমি বলবো যে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশ হলো তারও এটা এড়ানোর সুযোগ নেই। যেমন আপনি আপনার সহপাঠী তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না, আপনি তো আপনার জন্মটা আপনি নির্ধারণ করতে পারবেন না, এটা অন্যকে দিয়ে নির্ধারিত হবে। সুতরাং আপনি ধরেন ভারত এবং পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও বাংলাদেশকে সতর্ক থাকতে হয়। আবার ভারত চায়নার যখন উত্তেজনা হয় তখনও বাংলাদেশকে সতর্ক থাকতে হয়। আর রাখাইনের যে অংশটুকুর কথা বলছেন, প্রক্সিমিটির জায়গা থেকে যদি বলি, এটা এত নিকটে বাংলাদেশের সঙ্গে আমাদের স্থল কানেকশনই এইভাবে এটা হয়ে আছে। সুতরাং এইখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর কেন? বাংলাদেশ প্রথমত, যে আপনি ইউএনের পার্সপেক্টিভ থেকে যদি দেখেন আপনি এইড পৌঁছানোর জন্য, তাহলে বাংলাদেশ হচ্ছে ইজি অ্যাক্সেস, এর চেয়ে কোনো বিকল্প বা ভালো কোনো পথ পৃথিবীর কারো কাছে নেই। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যেটা চিন্তার বিষয়, যে আমি আগেও যেটা বলেছি আপনাকে, ওখানকার পরিস্থিতি যদি খারাপ হয়, সেটার প্রভাব সেখানে সীমাবদ্ধ থাকবে না। সেখানকার মানুষ যদি মরতে শুরু করে ক্ষুধায়,
সেই মানুষ খাবারের তাড়নায় এখানে আসবেই, আপনি সেটা ঠেকাতে পারবেন না, আপনি হয়তো গুলি করে তাকে মেরে ফেলতে হবে। তো তার চেয়ে কি এটা বেটার নয় যে তার কাছে জাতিসংঘ যদি তার ব্যবস্থাপনায় আমার সব কিছু অক্ষত রেখে, আমার কোনো ধরনের আমার সীমানা বলেন, সীমান্ত বলেন, আমার কোনো কিছুতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটিয়ে যদি তাদের কাছে এই পৌঁছানো যায় এই পরিস্থিতিতে, তাহলে তো আমাদের জন্য সেটা উপকার। আমরা একটা পসিবল আরেকটা ইনফ্লাক্স থেকে আমরা বাঁচতে পারি। এখন আপনি যদি ওরকম একটা ইনফ্লাক্স ঘটে যেটা হচ্ছে অন্য ভাষাগোষ্ঠীর লোক ওখানে, মানে আর রোহিঙ্গা ছাড়াও যে জাতিগোষ্ঠীর লোক আছে তারাও যদি এখানে এসে আমার জায়গা নেয়, তাহলে তো এখানে আরেকটা আমি যুদ্ধদায়ী পরিস্থিতি তৈরি করে দিতে হবে। সুতরাং এইটা তো আমরা বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। বাংলাদেশ এই পসিবল আরেকটা বিপদ থেকে বাঁচার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। আর যেখানে যেখানে দরকার মনে করবে এই করণীয় ক্ষেত্রে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, পলিটিক্যাল পার্টি সহ অন্যান্য গ্রুপ, তাদের সঙ্গে আলোচনা করা দরকার। অবশ্যই সেটা সরকার করেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে, এর বাইরে কোনো বিকল্প আপাতত নেই। ধন্যবাদ ফয়েজ আহমেদ। রওনক হাসান, যেমনটি ফয়েজ আহমেদ বলছিলেন, ইউএন ম্যানেজমেন্ট যদি হিউম্যানিটেরিয়ান করিডোরটার ব্যবস্থাপনা যদি হয়, সেক্ষেত্রে যেটা ফয়েজ আহমেদ বলছেন যে বাংলাদেশ আরেকটা ইনফ্লাক্স থেকে হয়তো বেঁচে যাবে এবং এটা বাংলাদেশের জন্য পজিটিভ হবে। আমিও তাই মনে করি। এই কারণে এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখন আমার পেটে ক্ষুধা থাকবে তখন আমি নিকটতম যেই জায়গায় গেলে খাবার পেতে পারি সেই জায়গায় আমি পৌঁছে যাব। এবং অলরেডি আমরা তো বাংলাদেশ প্রমাণ করেছে যে আমরা অতি মানবিক, যে কারণে 13 লাখ 14 লাখ রোহিঙ্গাকে আমরা খুব শান শকতে রেখেছি, সুন্দরভাবে রেখেছি। যদিও এটা আমাদের দায়িত্ব না, তারপরে আমরা রেখেছি, কারণ প্রতিবেশী দেশের এরা। এখন যখনই এ ধরনের সিচুয়েশন তৈরি হবে তখন আমাদের উপরে যে বিপদটা এসে দাঁড়াতো সেটা হলো যে হাজার হাজার না, লাখ লাখ রোহিঙ্গা আরও এসে যোগ হতো এখানে। এটা বন্ধ করার জন্যে এই ইউএনের এই মানবিক করিডোর, যদি সেটা, আমি বারবারই কিন্তু বলেছি, মানে ইনফ্যাক্ট এটা কিন্তু এখনো করিডোর না, আমাদের অফিসিয়াল আলাপে কোথাও আমরা এখনো ইউএন আমাদের কাছে কোনো করিডোর এখনো চাইনি। আমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা লজিস্টিক সাপোর্ট দিতে চাই, তাদের একটা মানবিক চ্যানেল চাই, তারা যেখানে যেন যেই মানবিক পণ্য, খাদ্যদ্রব্য, ওষুধ পৌঁছে দিতে চায় সেটার জন্য। এটা টার্মটাই তো হিউম্যানিটেরিয়ান করিডোর। নো, এটা টার্ম হিউম্যানিটেরিয়ান করিডোর না, এটা একটা মানে আমি বলবো এটা একটা নতুন করে টার্ম তৈরি হয়েছে, সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। বাট আমাদের বিষয়টা হচ্ছে আমাদের সঙ্গে ইউএন এর এখন পর্যন্ত মানবিক করিডোর নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি এখন ইউএন এর সঙ্গে। তো এখন ও যেটা বললো যে এটা কোনো আলোচনা হয়নি, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, যদি এরকম সিচুয়েশন আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই করিডোর সিস্টেম, সেটা যে ফর্মেই হোক, যেভাবে হোক না কেন, সেটা আমাদের জন্য বেটার। কারণ এটা হলে পরে যেটা আমরা কি করব, মানে আমি যেহেতু এটা ভিজিট করেছি 91-এ এবং দীর্ঘদিন আমি এটার সাথে কানেক্টেড ছিলাম, অনেক কাজ করেছি এটার উপরে। তো আমি যেটা বলবো যে নাফ নদী যেটা, ওটা এখন নদী আর নাই, ওটা এখন একটা খাল হয়ে গেছে। তো এখান থেকে যত সহজে মংডুতে, বিশেষ করে রাখাইনদের বা রাখাইন তো না, রোহিঙ্গাদের মূল যেই এস্টাবলিশমেন্ট বা যেই জায়গাগুলো, সেখানে এগুলো পৌঁছানো, ত্রাণ পৌঁছানো যতটা সহজ হবে সেটা কিন্তু অন্য কোনো দেশ দিয়ে পারবে না। সে কারণেই সম্ভবত এই আলোচনাটা উঠেছে এবং সেটা আমরা চিন্তা ভাবনা করছি। বাট আমি অলওয়েজ বলবো যে মানে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, এবং আমরা যদি সতর্ক থাকি তাহলে কোনো সমস্যা নেই। কারণ একটা আমাদের পাশের দেশের লোক মরে যাচ্ছে, আমরা চোখ বন্ধ করে মানে KFC খাচ্ছি, এটা তো হতে পারে না। আমাদেরকেও তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে এবং চলতে হবে, বাট আমার নিজের অস্তিত্ব রক্ষা করে, এবং ডেফিনেটলি আমাদের ওই ব্যাপারে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে যেন নেক্সট কোনো স্টেপ না আসে যেটা আমাদের জন্য ভয়াবহ বা দুশ্চিন্তার হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ফয়েজ আহমেদ। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে মানবিক করিডোরের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র নির্বাচিত সরকারের। জি, এটা জনাব তারেক রহমান বলেছেন যে এটা নিয়ে তো আমার কোনো রিয়াকশন নেই, এটা ওনার বক্তব্য উনি দিতেই পারেন। আমি যদি ওভারঅল আমার বক্তব্যটা বলি, যেটা আমি শুরুতে মেনশন করেছি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি, তার মধ্যে বিএনপির কথা আমি পার্টিকুলারলি মেনশন করছি, বিকজ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি।
সুতরাং তারা বাংলাদেশের ন্যূনতম, আমি বলেছি যে শুধু তথ্য নয়, এটা এই ক্ষেত্রে মিনিমাম গুজবও যদি শোনা যায় যে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানো আমার দেশপ্রেমের অংশ। সো আমি এটাকে বিএনপির দেশপ্রেমের অংশ হিসেবে দেখছি, তারা যে কনসার্নটা দেখাচ্ছে। বাট ইতিবাচক দিক হচ্ছে, কনসার্ন ওনারা দেখাচ্ছেন, বাট ইতিবাচক দিক হচ্ছে এমন কোনো কিছু হচ্ছে না, বিহাইন্ডে কোনো আলোচনা নেই, যা প্রকাশ্য, যা আলোচনা হয়েছে প্রকাশ্য। ইউএন যে প্রস্তাব দিয়েছে, ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশে থাকা অবস্থায় সেটা কিন্তু পাবলিকলি প্রেস কনফারেন্সে বলা হয়েছে। সুতরাং এখানে লুকোচাপার কিছু নেই, লুকোচুরির কিছু নেই, আমাদের বিশেষ কোনো স্বার্থ নেই। সুতরাং আমাদের কাছে একটাই স্বার্থ, সেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ। সুতরাং এই বাংলাদেশের স্বার্থের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলের, রাজনৈতিক সংগঠনের, অন্যান্য যে কোনো সামাজিক সংগঠন বলেন, যাই বলেন, যাদেরই প্রতিক্রিয়া থাকবে তারা আমাদেরই লোক। এখানে আমাদের কোনো দ্বিমতের বা বিরোধের কোনো জায়গা নেই। রওনক হাসান, তারেক রহমানের স্টেটমেন্ট, তারেক নির্বাচিত রহমানের সরকারের এখতিয়ার এখন পার্লামেন্টের মাধ্যমে পাশে আসছে, এইটা কোনো খারাপ কিছু বলেনি, ভালো কথাই বলেছে। যেটা ফয়েজ বললেন যে এটা এ ধরনের কনসার্ন, এ ধরনের উদ্বেগ, এ ধরনের শঙ্কা থাকা ভালো, কিন্তু অনেক সময় পরিস্থিতি বাধ্য করে তাৎক্ষণিক কিছু ডিসিশন নেওয়ার। যদি কখনো সেরকম কিছু ঘটে তখন কিন্তু আর ওই নির্বাচিত সরকার, কারণ আমরা কিন্তু জানি না এখন নির্বাচিত সরকার, দুর্ভিক্ষ এগুলো তো আর বলে কয়ে আসবে না, সেটাই। সময় এখন তো তখন নির্বাচিত সরকার কখন আসবে সেটা আমরা জানি না, এবং যেই কারণেই যে ওটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ নির্বাচিত সরকারটা আবার আর একটা দিক চলে যায়। তবে একটা কথা সত্যি, যে যদি এ ধরনের কোনো ডিসিশন নির্বাচিত সরকারের আসীন থাকে এবং তারা যদি এটা ডিসিশন নেয়, তাহলে ডেফিনেটলি এটা তাদেরই দায়িত্ব। কিন্তু নির্বাচিত সরকার আসবে, ইলেকশন হবে, আর এদিকে মানে লক্ষ লক্ষ রোহিঙ্গা না খেয়ে মারা যাচ্ছে, তা কিন্তু হবে না। এটা তাৎক্ষণিক যদি কোনো প্রয়োজনীয়তা পড়ে, তাহলে পরে ইমিডিয়েট সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং যেইভাবে প্রয়োজন নিজেদের স্বার্থ রক্ষা করে সেভাবেই করতে হবে। ধন্যবাদ। ফয়েজ আহমেদ, আপনাকে এই বিষয়ে আরেকটা প্রশ্ন করি। রাজনৈতিক দলগুলো বলছেন যে তাদের সাথে আলোচনা করেই এই বিষয়টা সিদ্ধান্ত, যদি বাংলাদেশ সরকার মানবিক করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাহলে পলিটিক্যাল পার্টির কনসেনসাস তৈরি করেই উই আর ভেরি ওয়েলকাম, এটা তো কোনো অসুবিধা নেই, আমরা তো তাই বলছি। আমি বললাম তো, মানে শুনতে হয়তো আপনার পার্সপেক্টিভের কারণে ভিন্ন ভিন্ন রকম শোনায়। মুশকিল হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে একটা জিনিস সিস্টেমে অভ্যস্ত, সেটা হচ্ছে সরকারকে অবিশ্বাস করতে আমরা অভ্যস্ত। বিকজ আমাদের ঘাড়ের উপর চেপে থাকে, ধরেন লাস্ট 15 ইয়ার্সের সরকার যদি বলি, আপনি তো তার কোনো কথাই বিশ্বাস করার যোগ্য ছিল না। সুতরাং আমরা ওই জায়গায় অভ্যস্ত। তো সরকার ইটসেলফ আমাদের কাছে এরকম একটা টার্ম যে সরকার যা বলবে তা তো মিথ্যাই বলবে, তাই তো? সুতরাং আমরা এখানে বলছি যে এরকম একটা সিদ্ধান্ত যদি হতে হয়, এখানে ব্যাপক আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। অতএব পলিটিক্যাল পার্টিগুলি যেটা বলছেন, এটা ওনারা ওনাদের কথা বলছেন, আমাদের কথা তাই। হ্যাঁ, এখানে আমাদের কোনো দ্বিমত নেই আসলে। মানে কনসার্নের জায়গাটা আমি বললাম যে ওই যে করিডোর কথাটা এখানে যেভাবে এসেছে, যেটা আসলে কোনো আলোচনার ম্যানিফেস্টোতে নাই, আলোচনার এজেন্ডায় নাই, এর ফলে এক ধরনের উদ্বেগ হয়তো দেখা গেছে একটু বেশি করে। সুতরাং আমি বারবারই বলছি, এটা বেশি দেখা গেলেও ভালো, অসুবিধা নেই, আলোচনা তো হবেই প্রয়োজন হলে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যু যখন আসবে, আপনি এই দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্ট কেন নিতে যাবে যে আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম যেটা পুরো বাংলাদেশের মানুষ তার সকল প্রত্যাশার বিপরীতে গিয়ে আমি সিদ্ধান্ত নিব, এই দায়িত্ব তো আমাদের নয়, এটা আমরা নিব কেন? এটা আমাদের তো বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। সুতরাং এখানে ইন্টারেস্ট যেটা বারবার কথা হচ্ছে, সেটা মানবিক ইন্টারেস্টটা। আমার কিছু হয়তো বেনিফিটস আছে, আমি ইউএনের সঙ্গে আমার সম্পর্কটা বাড়ানো, ওখানে সহায়তা দেওয়ার সঙ্গে আমার যে নানান কন্ডিশনের কথা বলছি, আমি ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যার্পণের বিষয়ে আরও অগ্রগতি, এসব আমার বেনিফিট, এটা বাই প্রোডাক্ট। কিন্তু হ্যাঁ, মূল কাজটা হলো সেখানে যদি মানুষ মরতে থাকে, এটা শুধু তার মানুষ মারা যাবে মানবিক কারণে আপনি গিয়ে দাঁড়াবেন সেটা না, আপনার ইমিডিয়েট রিঅ্যাকশন হচ্ছে সেখান থেকে আপনার এখানে মানুষ ঢোকার চেষ্টা করবে, যে সে না খেয়ে মরাচ্ছে, গুলি খেয়ে মরার চেষ্টা করবে সীমান্তে এসে। সুতরাং এই জিনিসগুলি তো মাথায় রাখতেই হবে। আমরা একটা বিরতিতে যাব। বিরতির আগে ফয়েজ আহমেদ আবারও একটা প্রশ্ন করে দিচ্ছে আপনাদের দুইজনের কাছেই। যতটুকু দেখতে পাচ্ছি রাখাইনের আকাশে উকি দিচ্ছে স্বাধীনতার নতুন সূর্য, মনে হচ্ছে এ ব্যাপারে বাংলাদেশ কতটুকু প্রস্তুত, শুনবো আমরা। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন কাজী রওনক হাসান এবং ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আমি বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন করে গিয়েছিলাম, যদিও এটা একটা নাটকীয়ভাবেই বলা, যে রাখাইনের আকাশে উকি দিচ্ছে স্বাধীনতার সূর্য, প্রস্তুত কি বাংলাদেশ?
দেখুন, এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন। রাখাইন তো ঠিক স্বাধীন হবে নাকি তারা স্বায়ত্তশাসন চায়, এটা সেখানে তাদের রাখাইনের যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ জান্তা সরকারের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লড়াইয়ে আছে, তাদের কিন্তু আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো স্টেটমেন্ট পাই নাই, বা ওই অংশটা কিন্তু আপনার খুব একটা প্রকাশ্য না, অনেকটা আন্ডারগ্রাউন্ড সেখানে মানে লড়াই হচ্ছে। সুতরাং এই বিষয়ে এখন পর্যন্ত কেউ স্বাধীনতা ক্লেম করেছে বা স্বায়ত্তশাসনের কথা যেটা বলছি সেটাও যে কেউ একদম পরিষ্কার অফিসিয়ালি ক্লেম করেছে, এরকম বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় তাদের হয়তো নানান জনের মুখ দিয়ে এই আলোচনাগুলি আসে। তো সেটা একটা বিষয়, কিন্তু সেটা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ সবচেয়ে আমাদের আনন্দের সবচেয়ে বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ যখন সুখে থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিবেশী ভালো থাকলে আপনার উপর সে কিছু না চাইলেও আপনার প্রেশার কম। কিন্তু প্রতিবেশী দেশে যখন নানান ধরনের অশান্তি থাকবে, তার স্বাধীনতার সংগ্রাম থাকবে, তার স্বায়ত্তশাসনের সংগ্রাম থাকবে, তার দুর্ভিক্ষের সম্ভাবনা থাকবে, তার মধ্যে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, মারামারি হবে, যুদ্ধ হবে, সংঘাত হবে। আপনি যদি খেয়াল করেন যে আপনি 2024 সালের শুরুর দিকে আমাদের এই রাখাইন অঞ্চলেই আপনি মিয়ানমারের যে বর্ডারে নানান যুদ্ধ বিগ্রহ, সেখানে আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এখানে মানুষ মারা গেছে সেখান থেকে আপনার মোটর সেল এসে, গোলা বারুদ এসে। সুতরাং আমরা তো কোনোভাবেই চাই না যে আমাদের এত নিকটের একটা প্রতিবেশী তাদের মধ্যে অশান্তিটা বিরাজ করুক, তারা স্বাধীন হোক, তারা স্বায়ত্তশাসিত হোক, বা এটা তাদের একান্তই তাদের আভ্যন্তরীণ বিষয়। এই জায়গায় আমাদের কোনো পরিষ্কার আমাদের কোনো অবস্থান বা কিছু নেই। তবে রাখাইনের যে সার্বিক পরিস্থিতি, সেটা বাংলাদেশ সবসময় সতর্ক আছে, বাংলাদেশ সেখানে নজর রাখছে কি হয়, সেটার আলোকেই বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় তাদের সঙ্গে সিদ্ধান্তগুলি নিতে হয়। যেহেতু ধন্যবাদ ফয়েজ আহমেদ। কাজী রওনাক হাসান, আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই। অ্যাকচুয়ালি আমি কিন্তু যতটুকু এই দীর্ঘদিন ধরে রোহিঙ্গা রাখাইন এই সমস্যাগুলো দেখেছি, তাতে আমি মনে করি না যে ওরা স্বাধীন রাখাইন রাষ্ট্র চায়। ওরা বরঞ্চ স্বায়ত্তশাসনের প্রতি বেশি আগ্রহী, এবং ওরা আমার কাছে যেটা মনে হয় যে ওরা স্বায়ত্তশাসনের পাশাপাশি যেটা চায় যে জান্তা সরকার যেন তাদেরকে এখন আর আগের মতো নিষ্পেষণ না করে, ওদেরকে যেন কি বলবো এটাকে নেগলেক্ট না করে, এবং ওদেরকে যেন ডিপ্রাইভ না করে, বঞ্চিত না করে। মেইন স্ট্রিমে থাকতে চায়। হ্যাঁ, ওরা মেইন স্ট্রিমে থাকতে চায়, এবং ওরা কিন্তু আলাদা একটা আইডেন্টিটি নিয়ে না, ওরা মায়ানমার হিসাবে, বার্মিজ হিসাবে ওরা থাকতে চায়। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি একাধিকবার যেটা বললাম যে আমি মংডুতেও গেছি, আমি নাপিতেও গেছি, ইয়াঙ্গুনেও গেছি। তো এখন এই যে আরাকান আর্মি যেই জায়গাটায় গিয়েছে এখন, এটা প্রয়োজন ছিল, কারণ তা না হলে তারা খুব বেশি জান্তা সরকার দ্বারা নিষ্পেষিত হচ্ছিল। আর যত সময় যাবে ততই কিন্তু আমরা দেখব যে এই আরাকান আর্মি আসলে, দেখেন যে আরাকান আর্মি শুরু হয়েছিল কতজন নিয়ে, আর এখন কিন্তু আমি জানি যে এটা একটা বেশ ভালো একটা মানে উল্লেখ সংখ্যক সৈন্য নিয়ে বা তারা সদস্য নিয়ে এখন তারা আরাকান আর্মি, এবং এই আরাকান আর্মির ভেতরে কিন্তু হয়তো দেখা যাবে যে রোহিঙ্গারাও যোগ দিচ্ছে। ফলে জান্তা সরকারের উপরে চাপ সৃষ্টি করে তাদের যেটা চাহিদা, সেটা হচ্ছে নিজেদের স্বার্থ এবং মানে স্বায়ত্তশাসন, এইটা ধন্যবাদ চাচ্ছে। কাজী রওনাক হাসান। আমরা শেষের দিকে একটু আলোচনা করতে যে আজকে মহান মে দিবস, শ্রমিকদের অধিকার, আমি একটু আমাদের অধিকার নিয়ে একটু আলোচনা করতে চাই। সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের অধিকার এখন কি বলবো, এটা বলতে গেলে পরে তো নানান কথা এসে যায়। সাংবাদিকদের অধিকারের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, দেখেন, যে কোনো পেশায় যেতে হলে আপনাকে সেই পেশা সম্পর্কে জানতে হয়, সেই পেশার উপরে ন্যূনতম ট্রেনিং থাকতে হয়। সাংবাদিকতা হলো একমাত্র পেশা যেই পেশায় কোনো ট্রেনিং লাগে না, যে কেউ হাতে একটা কলম নিয়ে অথবা গলায় একটা ক্যামেরা নিয়ে সাংবাদিক হয়ে যায়। এই জন্য আমাদের কোনো গ্র্যাচুইটির সুবিধা নাই, না, এই জন্য আমারটা প্রচণ্ডভাবে না সুবিধা নাই। এবং দেখেন, আমি কিন্তু এই যে সাংবাদিকদের ভিতরে যে বিভক্তি ছিল, এই বিভক্তিটা আরও ভয়ঙ্করভাবে বের হয়ে এসছে। এই কারণে কিন্তু আগে, যেমন আমি আপনাকে বলি যে অবজারভারের সম্পাদক সালাম সাহেব ছিলেন, উনি কিন্তু প্রেসিডেন্ট হিসাবে ইয়াহিয়া খান
ছিলেন যখন, ইয়াহিয়া খানকে ধমক মেরেছেন এবং ইয়াহিয়া খান তার ভয়ে কেঁপেছে। আমাদের সাংবাদিক ইউনিয়ন যখন একসাথে ছিল তখন এই সাংবাদিক ইউনিয়নের যে ক্ষমতা এবং সাংবাদিক ইউনিয়নের নেতাদের প্রতি যে অ্যাটিটিউড যেটা ছিল সাধারণ জনগণের, সেটা কিন্তু এখন নাই এবং এটা আমরা নিজেরাই নষ্ট করেছি। সুতরাং এখানে আমরা অধিকারের কথা বলে লাভ নাই। তবে এই অধিকারের ব্যাপারে আমি একটা কথা বলি, মে দিবস যেখান থেকে শুরু হয়েছে সেখানে আজকে কতটুকু কালারফুল কি হয়েছে বা কি আয়োজন হয়েছে, কেন জানি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই যে দিবস পালন, বিভিন্ন দিবস, আপনি মানে ওই যে 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ, ফয়েজ আহমেদের কাছে যাই। ফয়েজ আহমেদ, আমি এটা একটা সেকেন্ড সময় নেই, আমরা একটু শেষ, আমি এক সেকেন্ড শেষ করে দিই। সেটা হলো যে এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের ইগুলো আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। ধন্যবাদ কাজী রওনক হাসান। ফয়েজ আহমেদ, আপনিও সাংবাদিক, আমরা তিনজনই এখানে সাংবাদিক, আমরা আমাদের অধিকার নিয়ে, সাংবাদিকদের বেতন ভাতা, সাংবাদিকদের ন্যূনতম বেতন কি হওয়া উচিত, এই বিষয় নিয়ে ব্যক্তিগত পরিসরে আমি দীর্ঘদিন কথা বলেছি আমার জায়গা থেকে। তো আমি তো এখন সরকারের সঙ্গে কাজ করি, সে সরকারের জায়গা থেকে যদি বলি, এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু গণমাধ্যম সংস্কার সংক্রান্ত একটি কমিশন গঠন করেছে এবং সেই কমিশন কিন্তু সাংবাদিকদের ন্যূনতম বেতন কী হওয়া উচিত এই ধরনের একটি সাজেশন দিয়েছে। এখন আমার মনে হয় সাংবাদিকদেরকেও এই বিষয়ে সোচ্চার হতে হবে, তাদের এই ন্যূনতম বেতন কাঠামোটা আদায় করে নেওয়ার ক্ষেত্রে। আমি চাইব সাংবাদিকদের যেন সম্মান নিয়ে, তাদের পরিবার নিয়ে ঠিকভাবে বাঁচতে পারে। কিছু সাংবাদিক রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতৃবৃন্দের, প্রধানমন্ত্রীর এদের দালালি করে নিজেদের আখের গুছাবে, আর তাদের নিজ প্রতিষ্ঠানের সহকর্মীরা বেতন বঞ্চিত হবে, বেতন পাবে না। এই ধরনের পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। ধন্যবাদ ফয়েজ আহমেদ, ধন্যবাদ কাজী রওনক হাসান। প্রিয় দর্শক, মজদুরের এক হয়ে লড়াই শুধু স্লোগানেই সীমাবদ্ধ না থাকুক। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সবাই ডিবিসির সঙ্গেই থাকুন।